24শে মার্চ 2015 সকাল 9:27 একটা প্লেন হঠাৎ করেই ফ্রান্সের মার্সেইলস এয়ারপ্লেন কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করে। বিমানটা ছিল এয়ারবাস A320-211, যেটা জার্মান পাইলট দ্বারা পরিচালিত হচ্ছিল ফ্রান্সের বার্সেলোনা থেকে জার্মানির ডুয়েলডর্ফ শহরের দিকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মিনিট পরেই কিছু একটা গোলমাল শুরু হয়। মার্সেইল কন্ট্রোল সেন্টার থেকে দেখা যায় বিমানটার উচ্চতা প্রায় 30,000 ফুটে নেমে এসেছে, অথচ বিমানটার ওড়ার কথা ছিল 32,000 ফুট উঁচু দিয়ে, এবং শীঘ্রই এটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই মার্সেইলস কন্ট্রোল সেন্টার থেকে বিমানটার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু পরবর্তী 30 সেকেন্ডের মধ্যেই বিমানটা থেকে আর কোনো রকম সিগন্যাল পাওয়া যায় না। এরপর সেই কন্ট্রোল সেন্টার থেকে আরও 2 বার ফ্লাইট ক্রুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু ক্রু মেম্বারদের থেকেও আর কোনো রকম সাড়া পাওয়া যায় না। এরপর 9:34 কন্ট্রোল সেন্টার থেকে একটা ভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিয়ে চেষ্টা করা হয়, কিন্তু এবারও কোনো সাড়া পাওয়া যায় না। এরপর 9:34 থেকে 9:39 মধ্যে মার্সেইলস নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আবারও বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে একাধিকবার ফ্লাইট ক্রুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। এর পাশাপাশি ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেমও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু প্রত্যেকবারই বিমানটা থেকে কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর ঠিক 9:40 ট্রাফিক কন্ট্রোলাররা ঘোষণা করে যে বিমানটা এবং যাত্রীরা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়েছে। এরপরেই 9:41 ফ্লাইট জার্মান উইংস 9525 আল্পস পর্বতের পাশে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটা ঘটে একটা নির্জন পাহাড়ে, যেখানে চলাচলের জন্য সাধারণ কোনো পথ না থাকায় ইমার্জেন্সিভাবে ক্রুদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছিল। বিমানটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, অবশিষ্ট ছিল শুধু এর ছোট ছোট কিছু টুকরো। বিভিন্ন তদন্ত শেষে মাত্র 1 সপ্তাহের মধ্যেই ককপিট ভয়েস এবং ফ্লাইট রেকর্ডারের রেকর্ড উদ্ধার করা হয়। আর যখন তদন্ত কমিটি এই সব তথ্য একসাথে বিশ্লেষণ করছিল, তখন তাদের সামনে উন্মোচন হয় এক ভিন্ন সত্য। আসলে বিমানটাকে হাইজ্যাক করা হয়েছিল, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেটা কোনো সন্ত্রাসীদের দ্বারা না। তাহলে কারা হাইজ্যাক করলো এবং কেনই বা তারা বিমানটাকে বিধ্বস্ত করলো? সেই তথ্য জানতে হলে আবারও ফিরে যেতে হবে একটু পেছনের গল্পে। তো চলুন এই রহস্যটাই আগে উন্মোচন করা যাক। বিমানটা তার কাঙ্ক্ষিত উচ্চতায় ওঠার পর ক্যাপ্টেন 9:30 বাথরুমে যাওয়ার জন্য ককপিট থেকে বের হয়ে আসে। তিনি ককপিট ছাড়ার পরে 9:34 ককপিট থেকে নতুন আরেকটা উচ্চতা সেট করা হয়। ক্যাপ্টেন ফিরে এসে যখন ককপিটে ঢোকার চেষ্টা করছিলেন, তখন সে আর ককপিটে ঢুকতে পারছিল না। ককপিটের দরজা পুরোপুরিভাবে লক হয়েছিল। এরপর সেই ককপিটের দরজার সামনে এসে দাঁড়াতেই ক্যাপ্টেন বুঝতে পারে সহকারী কো-পাইলট বিমানটা হাইজ্যাক করেছে, আর ভেতরে ঢোকার কোনো রাস্তাই এখন আর তার হাতে নেই। এবার আরও কিছুটা পেছনে ফেরা যাক। 2001 সালে টুইন টাওয়ার হামলার পর থেকে হাইজ্যাকারদের হাত থেকে রক্ষা করতে বিমানের ককপিটগুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। এক্ষেত্রে ককপিটে প্রবেশ করতে হলে একজন ক্রু সদস্যকে প্রথমে ককপিটের একটা সিস্টেমের মাধ্যমে কল করতে হবে এবং একটা সিক্রেট বোতাম চাপতে হবে, যেটা ককপিটের ভেতরে বাজবে। আর তখন পাইলট দরজা আনলক করবে আর ক্রু সদস্যরা ককপিটের ভেতরে প্রবেশ করতে পারবে। তবে ক্রুদেরকে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি কোড দেওয়া হয়, যা ককপিটের মধ্যে কোনো জরুরি অবস্থা তৈরি হলে যাতে তারা ককপিটে অবস্থিত পাইলটের অনুমতি ছাড়াই অটোমেটিকভাবে দরজা খুলে ফেলতে পারে। সেক্ষেত্রে ক্রু মেম্বারদেরকে কিপ্যাডে থাকা ইমার্জেন্সি কোডটা ব্যবহার করতে হবে। তবে আবার এমন ব্যবস্থাও আছে যেখানে ককপিটে থাকা ব্যক্তিরা ক্রুদের সেই অ্যাক্সেস বাতিল করতে পারবে। এই অবস্থায় ককপিটে থাকা পাইলটরা দরজার কন্ট্রোল পরিবর্তন করে সমস্ত জরুরি অ্যাক্সেস লক করে ফেলতে পারে। আর সেটাই মূলত এই হাইজ্যাকিং এর সময় ব্যবহার করা হয়েছিল। এই সুযোগ ব্যবহার করেই কো-পাইলট বিমানের দরজার কন্ট্রোল পরিবর্তন করে ককপিটে প্রবেশ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল। এরপর 9:39 ক্যাপ্টেন বারবার প্রবেশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু ককপিটের দরজা এতটাই বেশি মজবুত আর শক্তিশালী ছিল যে তার পক্ষে সেখানে প্রবেশ করা আর সম্ভব হয়নি। কিছু সময় পরে যখন বিমানটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিল, তখন যাত্রী আর ক্রু মেম্বাররা সবাই বুঝতে পেরেছিল যে তারা হয়তো আজকে প্রাণ হারাতে চলেছে। আর দুঃখজনকভাবে এমনটাই হয়েছিল। এই মারাত্মক দুর্ঘটনায় তেমন কেউই বেঁচে ফিরতে পারেনি। 144 জন যাত্রী সহ 4 জন কেবিন ক্রু, ক্যাপ্টেন, সহকারী পাইলট সবাই মারা গিয়েছিল। আরও দুঃখজনক ব্যাপার হলো সেই সকল যাত্রীদের মধ্যে একটা স্কুলের বেশ কিছু শিক্ষার্থী স্পেনে ঘুরতে এসে সেখান থেকে ফিরছিল। কি ভাবছেন? এখনো রহস্য উন্মোচন হলো না? কেন কো-পাইলট নিজে সহ এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল? মূলত সেই সহকারী পাইলটের বয়স ছিল মাত্র 27 বছর, আর ছোটবেলা থেকেই তার পাইলট হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল। এজন্য তার রুম ভর্তি ছিল এয়ারবাস, বোয়িং, লুফথানসা সহ বিভিন্ন প্লেনের ছবি। এমনকি সে ছোটবেলাতেই একজন গ্লাইডার পাইলট হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছিল। স্কুল পাশ করেই সে লুফথানসার ফ্লাইট একাডেমিতে ভর্তি হয়ে
যায়, কিন্তু তার কয়েক মাস পরেই ফ্লাইট একাডেমিতে তার পড়াশোনা বন্ধ করে দেয়া হয়, কারণ মারাত্মক ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। ফলে লম্বা সময় ধরে তাকে বিভিন্ন চিকিৎসার মধ্যে দিয়েও যেতে হয়েছিল। এছাড়াও প্রতি সপ্তাহে বেশ কয়েকজন মানসিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও তাকে নিতে হয়েছিল। অবশেষে তিনি পুরোপুরি সুস্থ এমন একটা মেডিকেল সার্টিফিকেট পেয়ে যান। সেই সাথে এর কিছু মাস পরে তার ফ্লাইং লাইসেন্স এবং স্টুডেন্ট আইডিও ফেরত দেয়া হয়, কিন্তু একটা শর্ত দেয়া হয় যে যদি পরবর্তীতে আর কখনো এমন অসুস্থতা প্রকাশ পায় তাহলে তার পাইলট হওয়ার স্বপ্ন চিরতরে বাতিল হয়ে যাবে। এত কিছুর পরেও তিনি ট্রেনিং চালিয়ে যেতে থাকেন, কিন্তু হঠাৎ এক সময় সে বড় একটা সমস্যার সম্মুখীন হয়। আর সেই সমস্যাটা হয়েছিল আমেরিকার এভিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের একটা মেডিকেল ফর্ম পূরণের সময়। তিনি বলেন তার কোনো মানসিক অসুস্থতার ইতিহাস নেই, যেটা ছিল একটা ডাহা মিথ্যা কথা। আর স্বাভাবিকভাবেই তিনি এই মিথ্যার কারণে ধরা পড়ে যান। এমন গুরুত্বপূর্ণ একটা আবেদনের সময় মিথ্যা কথা বললে শাস্তিস্বরূপ জেল জরিমানা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু প্রশাসন তাকে আরও একটা সুযোগ দেয়। তিনি সত্যটা স্বীকার করে নেন, তাই ফ্লাইট ট্রেনিং এর জন্য তাকে আবারও ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়। কিন্তু তারপর কি ঘটে? সমস্ত ট্রেনিং শেষে 2013 সালে তিনি জার্মান উইং নামের একটা লো বাজেটের এয়ারলাইন্সে যোগদান করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক 1 বছর পর তার ডিপ্রেশন আবারও ফিরে আসে। তার মনে হতে থাকে তিনি অন্ধ হয়ে যাবেন, ফলে প্রায় প্রতি সপ্তাহে তাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হতো। মূলত তার হ্যালুসিনেশনের কারণে অদ্ভুত আলোর ঝলকানি আর উড়ন্ত বিভিন্ন পোকা তার চোখের সামনে ভেসে উঠত, কিন্তু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তেমন কোনো সমস্যা খুঁজে পায় না। উপায় না পেয়ে তার পারিবারিক ডাক্তার খুব দ্রুতই তাকে কোনো একজন ভালো মানসিক বিশেষজ্ঞের কাছে যেতে বলেন, কিন্তু তিনি ডাক্তারের কথা খুব একটা পাত্তা না দিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকেন। এভাবে চলে আসে 2015 সাল। তিনি বাধ্য হয়ে জানুয়ারি মাসে তার পুরনো একজন মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হন। সেখানে তিনি সাইকোথেরাপি নিতে থাকেন। সেই সাথে তাকে দেয়া হয় প্রচুর তীব্র এবং শক্তিশালী মেডিসিন। অবাক করা ব্যাপার হলো তিনি এই সবকিছু গোপন করে এমন অবস্থাতেই বিমান চালাতে থাকেন। এমনকি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি বেশ কয়েকজন ডাক্তার দ্বারা মানসিক ভারসাম্যহীন হিসেবেও চিহ্নিত হন, অথচ তিনি নিজেকে না বরং অন্য কিছুকে পরিবর্তন করতে চাচ্ছিলেন। আরও অবাক করা ব্যাপার হলো প্লেন ক্রাশের ঠিক 4 দিন আগে তিনি কম্পিউটারে বসে এয়ারবাস A320 ককপিটের লক কিভাবে কাজ করে তা দেখতে থাকেন। এর কয়েকদিন পরেই তিনি সেই ফ্লাইটের ককপিটে বসে বিমান নিচে নামানোর সেটিংসে প্রবেশ করেন, যে সময়টাতে মেইন পাইলট ককপিটের বাইরে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি এই সেটিংস ব্যবহার করেই বিমানটাকে ক্র্যাশ করিয়ে অসংখ্য মানুষকে নিয়ে আত্মহত্যা করেন। এজন্যই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কাউকে সুযোগ দেওয়ার আগে তার মানসিক অবস্থা সেই সাথে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়, কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো ভুল মানুষ এসব গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ পেয়ে যায় আর ঝরে যায় কিছু তাজা প্রাণ।